ওঙ্কার বাংলায় ২৬-এর ব্যাটেল। ইতিমধ্যেই ২০৫টি আসনে এগিয়ে বিজেপি, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ঘোষিত আসন, কিন্তু এখনও নির্বাচন কমিশনের যে পোর্টাল বা নির্বাচন কমিশন থেকে যা আসছে, কারণ সেখানে তো বহুবার তথ্য যাচাই হয়ে তারপর সেখানে আপডেট হচ্ছে, কিন্তু জেলায় জেলায় যে অবস্থা তাতে ২০৫ তৃণমূল কংগ্রেস ৮২টি আসন, ২০৫ বিজেপি, তৃণমূল কংগ্রেস ৮২টি, লেফট ফ্রন্ট একটি, ডোমকলে হচ্ছে সিপিএম জয়ী হয়েছে এবং ভাঙড়ে আইএসএফ জয়ী হয়েছে। কংগ্রেস ২টি আসন এবং হুমায়ুন কবির রেজিনগর এবং নওদা ২ কেন্দ্র থেকেই জয়ী হওয়ার পথে। তো আমরা যদি একটু জেলাওয়ারি আবার দেখে নিই, তাতে প্রথম দফার যে নির্বাচন হয়েছিল ১৫২টা আসনে, সেখানে এখন পর্যন্ত বিজেপি কুচবিহারে যেমন ৯-৯ বিজেপি, দার্জিলিংয়ে ৫-৫, কালিম্পংয়ে ১-১, জলপাইগুড়িতে ৭-৭, আলিপুরদুয়ারে ৫-৫। অর্থাৎ এই ৫টি জেলা এখানে কিন্তু তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, খাতায় খুলতে পারেনি। অন্যদিকে উত্তর দিনাজপুরে ৫-৯, অর্থাৎ ৫টি তৃণমূল কংগ্রেস, ৯টি আসনে ৫টি তৃণমূল কংগ্রেস, 4টি বিজেপি এখন পর্যন্ত। দক্ষিণ দিনাজপুরে ৩-৩, 6টি আসনে। মালদায় 12টি আসন, এখন পর্যন্ত 6-6। টাফ ফাইট চলছে মুর্শিদাবাদে, 8টি আসন বিজেপি, 9টি হচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিএম 1টি, কংগ্রেস 2টি এবং হুমায়ুন কবিরের যে দল এজেইউপি তারা 2টি আসন পেয়েছে ওই দল। বীরভূমে 7টি হচ্ছে বিজেপি, 4টে হচ্ছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ায় 12-12, পুরুলিয়ায় 9-9, ঝাড়গ্রামে 4-4। পশ্চিম মেদিনীপুরে এখনও পর্যন্ত 15টি আসনের মধ্যে 12টি বিজেপি, 3টেই তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমানে 9-9, পূর্ব মেদিনীপুরে 16-16। অর্থাৎ যদি দেখা যায় যে জেলার পর জেলা, এই যে বিজেপি প্রথম দফার নির্বাচনে 120টা আসন টার্গেট করেছিল, 120 কিন্তু প্রায় পেরিয়ে গেছে এটা যোগ করলে। এবার দ্বিতীয় দফায় যদি আসি, পূর্ব বর্ধমানে 16টি আসনের মধ্যে 14টি বিজেপি এবং 2টি তৃণমূল কংগ্রেস। কলকাতায় 7টা তৃণমূল কংগ্রেস এবং 6টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি। দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে চলেছে, 10টি বিজেপি এবং 19টি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং 1টি গেছে আইএসএফের দখলে, ভাঙড়। উত্তর 24 পরগনায় এখানেও 23টি আসন বিজেপি, 33টার মধ্যে 10টা তৃণমূল কংগ্রেস। হাওড়ায় 9টি এবং 7টি, 16টি আসনের মধ্যে 9টি বিজেপি। হুগলিতেও 11টি বিজেপি এবং 7টি তৃণমূল কংগ্রেস। নদিয়াতে 14-13, 14টি বিজেপি, 4টে তৃণমূল কংগ্রেস। এই হিসেব এবং এখনও পর্যন্ত যা ভোটের পার্সেন্টেজ তাতে দেখা যাচ্ছে যে 45.3% এবং 41.62% হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে। আমরা আমাদের এই আলোচনায় আবার নতুন 3জন অতিথিকে পেয়েছি। দেবাশিস দাশগুপ্ত, সাংবাদিক, সোমেন দা আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, এবং আমি অমিতাভ দাও রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে অমিতাভ দার অন্য একটি পরিচয় আছে, যে নীতিশ কুমারের যে দল, সেই দলে তিনি এই বাংলার তিনি হচ্ছেন সভাপতি। তো আমি অমিতাভ দাকে দিয়ে আসবো। অমিতাভ দা, এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি কীভাবে দেখছেন এটাকে? না, এটা তো দুটো ব্যাপার আছে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রেফারেন্ডাম এবং হিন্দু ভোটের কনসলিডেশন, এবং তৃতীয় আরেকটাও ফ্যাক্টর আছে যে মুসলিম ভোট যেরকম তৃণমূল একেবারে 2016 পর থেকে পেয়ে এসছে এককাট্টাভাবে, সেটা কিন্তু এবারে অনেক জায়গায় বেরিয়ে গেছে। কংগ্রেস পেয়েছে বা আদার্স পেয়েছে, কিছু ভোট বিজেপিও পেয়েছে। তো সুতরাং একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, একে সুইপ বললে কম বলা হবে, এটা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। এবং এই ভিক্টরি পশ্চিমবাংলায় মানে ধারা অনুযায়ী এটা বজায় থেকেছে।
পশ্চিমবাংলা বহু বছর এই হাং অ্যাসেম্বলি বা নেক টু নেক ফাইট এরকম দেয়নি, যাকে দিয়েছে হাত খুলে দিয়েছে। সেটা এবারেও হয়েছে। এবং আরেকটি প্রাণিধানযোগ্য বিষয়, সেটা যে 50 বছর বাদে বোধহয় পশ্চিমবাংলা এবং নিশ্চিতভাবে একই সরকার না, নিশ্চিতভাবে কনফ্লিক্টের রাজনীতি থেকে বেরিয়ে আসছে। এর আগে 1977 সাল থেকে যখন হয়েছিল, তখন কেন্দ্রীয় চক্রান্ত, জনগণতান্ত্রিক বিপ্লব ইত্যাদি ইত্যাদি এগুলো সমস্ত চলেছে। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, তিনি তো কোনো রকম ভাবে মানে কেন্দ্রের সাথে কোনো জায়গাতেই তিনি থাকেননি। সুতরাং আলটিমেটলি বাংলা দেখেছে যে কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকার, রাজ্য চালাতে গিয়ে একটা সরকারকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে 50 বছর মানে 49 বছর ধরে এই রাজনীতি পশ্চিমবাংলায় চলেছে। অগ্রগণ্য বাংলা প্রতিটি বিষয়ে আজকে ভারতবর্ষে পশ্চাৎপদ জাতি বা রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। আমরা আশা করব যে এইবারে অন্তত রিসারেকশন হবে, বাঙালি জাতির রিসারেকশন হবে এবং বাংলা আবার পুনরায় উন্নয়নের গতি পাবে। এটুকুই বলতে চাইছি আমি প্রাথমিকভাবে। একদম। দেবাশিস দা, আপনি এই জয়টাকে কিভাবে দেখছেন? তা এই জয়টা যেটা অমিতাভবাবু বললেন যে এটা এক ধরনের রেফারেন্ডাম আর কি, যে মানুষ 2011 সালে আমরা দেখেছিলাম মানুষের একটা পারসেপশন ছিল আর কিছু হোক না হোক এই সরকারটা যাক, এরকম একটা ব্যাপার ছিল যে সিপিএম স্বরূপ কে আসবে না আসবে দেখার দরকার নেই। এবারে কিন্তু সেটা ছিল 34 বছরের একটা তাদের লেগাসি ছিল, কিন্তু এবার দেখলাম 34 বছরে তার হাফেরও কম, 15 বছরেই সেই লেগাসি শেষ হয়ে গেল। কারণ 15 বছরে প্র্যাকটিক্যালি কিছু হয়নি, এটা আজকে বোঝা যাচ্ছে যে কিছু হয়নি। শুধু ওই নীল সাদা রং করে যে মানুষের মন পাওয়া যায় না, আর শুধু ভাতা দিয়ে যে মন পাওয়া যায় না, আর চারটে মিথ্যে কথা বলে মন পাওয়া যায় না, এটা পরিষ্কার হয়ে গেছে যে বেসিক যে জায়গাগুলো সেগুলো কিন্তু এই গভর্নমেন্ট মোটেই অ্যাড্রেস করেনি। আমি এক এক করে যদি বলি, সবচেয়ে বড় হলো করাপশন, যে গত 5 বছরে চুরি চুরি এগুলো একটা মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। বালি চুরি, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, এবং সেগুলো এত অভিযোগ উঠেছে, ইডি সিবিআই তদন্ত হয়েছে, সেগুলোর নিষ্পত্তি হয়নি। অন দ্য কন্ট্রারি গভর্নমেন্ট নিজের থেকে এগুলো অ্যাড্রেস করার বিন্দুমাত্র চেষ্টা করেনি, ভেবেছে ও এমন কিছু না, এটা পার্ট অফ দ্য গেম, বা এগুলো হয়ে থাকে। দুর্নীতি কোনো ইস্যুই নয়। যেটা 24 সালে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট ফ্যারেস্ট হওয়ার ইত্যাদির পরেও, বা 24 সালে ভোট হয়েছে, 24 সালে যেহেতু অতটা কিছু তার প্রভাব পড়েনি, কাজে ওরা মানে টেকেন ফর গ্র্যান্ট করে নিয়েছিল, ভেবে নিয়েছিল গভর্নমেন্ট যে কিছু হবে না, আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু এবার সেটা দেখা গেল যে কাজ দেয়নি, এবং শিক্ষিত বাঙালি বিশেষ করে যুব সমাজ, একে তো কর্মসংস্থান কিছু নেই, পাশাপাশি বড় শিল্প কিছু নেই, এর পাশাপাশি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে খালি একের পর এক মিথ্যে কথা বলে যাওয়া। 2 কোটি কর্মসংস্থান হয়েছে, কোথায় হয়েছে তার কোনো ব্যাখ্যা নেই। আজ অব্দি কেউ দেখাতে পারেনি যে অমুক ছেলেটা বা অমুক বাড়ির মেয়েটা একটা স্থায়ী চাকরি পেয়েছে। কর্মসংস্থান মানে ওই সিভিক ভলেন্টিয়ার বা 10-20 হাজার টাকার একটা চাকরি, কন্ট্রাকচুয়াল, সবই কন্ট্রাকচুয়াল, বা দিন আনি দিন খাই, নো ওয়ার্ক নো পে, সেটা তো কোনো কর্মসংস্থান হতে পারে না। বাংলার প্রচুর শিক্ষিত যুব সত্যি তরুণ তরুণী আগে বাইরে চলে যাচ্ছে, শিক্ষিত তারা, চাকরি বাকরি কিছু নেই, তারা বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি বড় শিল্প কোথাও নেই। আজকে ঘটা করে কোটি কোটি টাকা খরচা করে গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে, তারপরে অমিত মিত্র বলছেন যে বড় খবর আছে, বিশাল বিলগ্নি আসছে, কিন্তু তার কোনো বাস্তব ভিত্তি আমরা দেখি না। আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বাথরুমের ফিতে কাটা বা পাঁচিলের ফিতে কাটা, একটা ছোট রাস্তার ফিতে কাটা, একটা টয়লেটের ফিতে কাটা ছাড়া বড় কোনো শিল্পের আজ অবধি আমরা তাকে ফিতে কাটতে দেখিনি গত 15 বছর। এটা একটা কারণ। পাশাপাশি হচ্ছে আইন শৃঙ্খলা, গত 5 বছরে আইন শৃঙ্খলার অবনতি একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আমরা আরজি করের ঘটনা অত্যন্ত টাটকা, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আরজি কর যে একটা বড় ইস্যু হয়ে উঠতে পারে ভোটে, সেটা এরা নজরই দেয়নি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বললাম,
পাশাপাশি হচ্ছে সিন্ডিকেট রাজ এবং পরিবারতন্ত্রের একটা তো ব্যাপার আছে, এবং ঘরের মধ্যে ঢুকে যাওয়া, যেটা এই নারী নিরাপত্তা নারী নিরাপত্তা আমি আসছি। এবং এই যেটা সিপিএম একসময় শুরু করেছিল, কে কার সঙ্গে থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে সিপিএম একটা সময় ঢুকে গেছিল, রান্নাঘরে পর্যন্ত ঢুকে গেছিল। রান্নাঘরে ঢোকাটা ভালো, সেটা জনসংযোগের ক্ষেত্রে, কিন্তু আমি কি খাবো, কি পরবো, আমি কার সঙ্গে থাকবো, এই যে দৈনন্দিন মানুষের বিষয়গুলো, সেগুলোতে ঢুকে পড়া। এবং পাশাপাশি আমরা দেখেছি ভোট আসলে গত 15 বছরে আজকে এই প্রথম বোঝা গেল তৃণমূল, এটা আবার ব্যাখ্যা আর কি, আমি মনে করি যে তৃণমূলের প্রকৃত ভোট কি আছে এইটা আজকে যাচাই হলো। গত 15 বছরে এটা যাচাই তৃণমূল কত ভোট তাদের পাওয়া উচিত, কারণ এত জল মেশানো ছিল, এত জাল ভোট ছিল, এত চুরি ছিল, রিগিং ছিল, ছাপ্পা ছিল। আমরা গত 15 বছরে পঞ্চায়েত ভোট তো একটা নৈরাজ্যের ভোট হয়েছে অতীতে। আমি বামফ্রন্ট সরকার ছেড়ে দিলাম, বামফ্রন্ট সরকার এসব করেছে বলেই আমরা পরিবর্তন প্রত্যাখ্যান করা হয়েছিল, আমরা পরিবর্তন চেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছিল এই কারণেই। সেই হ্যাঁ। কিন্তু আমরা দেখলাম এই গত 15 বছরে ইলেকশনটা একটা ফার্স করে দেওয়া হয়েছিল। এবং এই প্রথম যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের কারণ কি, যে পুরনো ভোটার তালিকায় ভোট হোক, এটা তার দাবি ছিল, কিন্তু সেটা ইলেকশন কমিশন হতে দেয়নি। এটা একটা বড় রাগের কারণ, যে জল মেশানো যা আছে, যত ভুয়ো ভোট, 2 নম্বরই ভোট, মৃতরা ভোট দিয়ে গেছে, দ্বিজেন মুখোপাধ্যায় মৃত অবস্থায় ভোট দিয়ে গেছে, এটা আমরা সবাই জানি, সেইগুলো করতে পারিনি। পাশাপাশি আমরা দেখলাম এই ভোটে ইলেকশন কমিশনের এত নজরদারি সত্ত্বেও ফলতা কী হয়েছে, আমরা টাটকা উদাহরণ, ফলতার যে ঘটনা ঘটেছে এটাও নজিরবিহীন, যে আজ অব্দি কোনো দিন আমার অন্তত মনে পড়ে না, আমার দীর্ঘ 40 বছরের সাংবাদিকতার ইতিহাসে, যে একটা পুরো বিধানসভা কেন্দ্রের ভোট রিপোল হচ্ছে, একদম এটা আগে কখনো হয়নি। তো এইসব নানা কারণে এগুলো কোনোটা অ্যাড্রেস হয়নি বলে আজকে, এবং মানুষ ভোট দিতে পেরেছে। এই যে বলা হচ্ছে 93% প্লাস ভোট হয়েছে, এটা বোঝাই যাচ্ছে, যেটা 11 সালে হয়েছিল, এবারও সেটা আমার মনে হয় যে মানুষ দুহাতে ঢেলে ভোট দিয়েছে, যে তৃণমূল সরাও, কাম হোয়াট এভার মেবি, যা হোক তৃণমূলটা সরুক। এবং তৃণমূলের ভোট কমে গেছে, সেটা তো আমরা পার্সেন্টেজেই বলতে পারছি। গত 24 সালের ভোট যেখানে 38 তৃণমূলের ছিল 48%, সেটা কমে হয়েছে 41%, এবং বিজেপির ছিল 38%, সেটা 7% বেড়ে গেছে। একদম, তার মানে বোঝাই যাচ্ছে যে তৃণমূলের কি টাইপের ইরোশন হয়েছে। পাশাপাশি হচ্ছে আত্মম্ভরিতা, যে আমি শেষ কথা, আমি যা বলবো, এবং ভাইপো এবং পিসি ভাইপো মিলে যে হুঙ্কার দিয়েছে বিভিন্ন সময়, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যে ভাষায় আক্রমণ করা হয়েছে, এটাও কিন্তু শিক্ষিত বাঙালি সমাজ এগুলো ভালোভাবে নেয় না বলি আবার বিষয়, সব নানান কারণে আজকের এই সেটব্যাক হয়েছে। একদম। সোমেন দা, আপনি এই বিষয়টাকে মানে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা যদি 2011 দেখি বা 1977, আমরা খুব ছোট তখন, কিন্তু আমরা শুনেছি, কিন্তু 2011টা আমরা প্রত্যক্ষ করেছি। প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, প্রথম 25খানা তিনি নির্বাচনী জনসভা করেছিলেন উত্তরবঙ্গে। আমি সাক্ষী ছিলাম তার প্রত্যেকটা জনসভায়, গেছিলাম আর কি। তখন মানে সিপিএমকে সরাও, হ্যাঁ, এখন যেরকম আর কি এই সিচুয়েশানটা তৈরি হয়েছে। তো সেইখান থেকে তখন দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক যাদবপুরে সামান্য মনীশ গুপ্তর কাছে হেরে গেছিলেন। আজকে কিন্তু একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, যাদবপুরে একজন মানে সেই প্রার্থীর নাম যদি কাউকে বলতে পারে, মিডিয়ার অনেকেই বলতে পারবে না, হ্যাঁ, সেভাবে প্রচারেও ছিলেন না, সেই সর্বরী, তাকে আমরা মাঝে মধ্যে সর্বরী মুখোপাধ্যায়, হ্যাঁ, তাকে এমনকি বিজেপির নিচু স্তরের লোকজনও অনেকে চেনে না, তিনি জয়ের পথে, কি বলবেন? দেখুন, এখানে আমি নিজে যাদবপুরের বাসিন্দা যাতো, একদম, এবং তার ফলে যেটা বলছেন সেটা আসলে যাদবপুর ধরে রাখতে হবে যে আরবান এডুকেটেড মিডল ক্লাস, ওটা হচ্ছে সবচেয়ে বেশি একটা প্রাবল্য। এবং একই সঙ্গে আমি যদি ধরি যে মনে করুন স্টিল নাও 45 থেকে 70 যদি ধরি এই এজ ব্যারিয়ারের মধ্যে, সেখানে হচ্ছে কমিটেড বাম মনস্কতা মানুষ এখনো আছে, এবং সেখানে বিকাশ ভট্টাচার্য প্রার্থী ছিলেন, 3 নম্বরে হয়ে গেছে।
সুতরাং এখানে যেটা বলাই হচ্ছিল যাদবপুর নিয়ে প্রেডিকশানে প্রি পোল আর কি, সেখানে বলা হচ্ছিল যে এখানে এই যে কমিটেড বাম সেখানে 3% কি 4% যেটা ছিল আর কি, যে আমি এর পরে বলছি রিসেন্টলি, সেই যে কমিটেড বাম সেই 3%-এর সুইংটা খুব এই বিধানসভার ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু এখানে যেটা এই মুহূর্তে ফল যেটা দেখা যাচ্ছে, এখানে প্রার্থী বড় কথা নয়, এখানে দেখা যাচ্ছে যে এই যে বললাম গণতন্ত্রে না একটা ভেন্টিলেশনের জায়গা থাকে। অর্থাৎ আপনি যদি দেখেন এখানে যে ওয়ার্ডগুলো আছে, 8টা ওয়ার্ড আমি যদি দেখি 10টা ওয়ার্ডে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে উদ্বাস্তু অধ্যুষিত ওয়ার্ড, এবং তার মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে কিছু 50 সাল কিছু 90 সালের গঠন। 109 নম্বর ওয়ার্ড 106 নম্বর ওয়ার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে 90s-এর পরে মূলত যেটা আমরা বলি যে মতুয়া ভোট, যেটা খুব পরিমাণে হিন্দুদের মধ্যে বোধহয় একমাত্র মতুয়া ভোটই খুব কনসলিডেট করে, যাকে আমরা যে ঝাঁকের কই, হ্যাঁ, অর্থাৎ আনুমানিক 293টা আমি বলে 294টা সিটের মধ্যে 64টা অ্যাসেম্বলি এমন আছে যে এই মতুয়া ভোট ডিটারমিন ফ্যাক্টরস। তাই যাদবপুরের ক্ষেত্রেও এখন যা জনবিন্যাস তাতে কিন্তু এই যে 3টে ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই 3টে ওয়ার্ডে মতুয়া ভোট একটা কিন্তু বিরাট ডিসিসিভ ফ্যাক্টর হিসাবে দেখা দিয়েছে যাদবপুরে। আর এখানের ফল দেখে দেখা যাচ্ছে যে এখানে প্রার্থিতা ফ্যাক্টর ছিল না, এখানে যেভাবে মানুষ দীর্ঘদিন ধরে তার গ্রাউন্ড লেভেলে, যেটা আমরা এক কথায় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি যে হাইপার লোকাল পলিটিক্স, অর্থাৎ হাইপার লোকাল পলিটিক্স মিনস যে স্থানীয় যে দৈনন্দিন জীবনের তার যে প্রতিদিনের যে প্রতিরোধ যে শাসক গোষ্ঠীর থেকে, সেই যে প্রতিদিনের প্রতিরোধটা থেকে গড়ে ওঠা তার যে যে এই শাসকের প্রতি বিতৃষ্ণা, সেই বিতৃষ্ণার জায়গা থেকে কিন্তু এই ভোট বাক্সে ক্রিয়া করেছে। এমন হচ্ছে এই আমি বারবার যেটা এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সবাই যে বিজেপিকে, অন্তত যাদবপুরের ক্ষেত্রে বা আমি কলকাতার এই যে রেজাল্টের ক্ষেত্রে বলতে পারি যে এডুকেটেড মিডিল ক্লাস, সেখানে বিজেপির স্থান ছিল না, কিন্তু সেখানে বলা হচ্ছে যে সবাই যে বিজেপিকে ভালোবেসে দিয়েছে তা নয়, কিন্তু বলছে এই যে আমার দৈনন্দিন জীবনযাত্রার একটা প্রতিদিনের প্রতিরোধ গড়ে তুলছে, আমার জীবনযাত্রাকে ব্যাহত করছে, এইটাকে অতিক্রম করার জন্য সেই ফিলিংস থেকে তারা ভোট দিচ্ছে। আর যাই হোক, এই সরকারকে আর রাখা যায় না। এইটা 11 সালেও সেটা হয়েছিল একই যে রকম মমতাকে ভালোবেসে ভোটটা হয়নি, সিপিএম কে রিজেক্ট করবো বলে ভোটটা হয়েছে। আর একটা বড় পার্সপেক্টিভ আমার যেটা মনে হয় এর সঙ্গে জুড়ে দেওয়া ভালো, মানে আপনার কোশ্চেনের সাথে, সেটা হচ্ছে এই মমতার ক্ষেত্রে মনে করুন 21-এ আমরা যেটা দেখেছিলাম যে গেম চেঞ্জার হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার যেটা কাজ করেছিল, সেইটা না বিভিন্ন আলাপচারিতায় দেখেছি গেম চেঞ্জার লক্ষ্মীর ভাণ্ডার, সেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার তখন যারা পাচ্ছে মহিলা, যেটা ভোট দেখেছি 52% মহিলা আর মুসলিমের ভোটের যে রসায়নটা ছিল আর কি, মানে ভিত্তিভূমি, সেখানে হচ্ছে গেম চেঞ্জিংয়ের ক্ষেত্রে প্রথম যে দিয়েছিল 21-এ লক্ষ্মীর ভাণ্ডার, সেটা তখন তার কৃতজ্ঞতার ভোট ছিল। অর্থাৎ এই কৃতজ্ঞতার ভোটের পলিটিক্যাল ডিভিডেন্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস ফুল সুইং পেয়েছিল। সেই কৃতজ্ঞতার ভোটটাই মনে রাখতে হবে 21-এর পরে 26-এ বিভিন্ন সাক্ষাৎকারে, মনে করুন শিক্ষিত অশিক্ষিত সংখ্যালঘু মুসলিম তাদের সাক্ষাৎকার নিয়ে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, তারা সেটাকে না তখন বুঝে ফেলেছে এটা আমার আর কারোর কৃতজ্ঞতা নয়, এটা আমার অধিকার, অর্থাৎ আমার ট্যাক্স পেইং পয়সায় আমি পাচ্ছি। এটা একদম অশিক্ষিত মানুষও মহিলারা মনে করেছে। তার সঙ্গে যেটা প্লাস পয়েন্ট হয়েছে আর.জি. করের পরবর্তীকালে যে ঘটনাগুলো একটু একটা আপনি বলছিলেন, তারা মনে করেছে এই যে আমি কাজের জন্য দৈনন্দিন খেটে খুঁটে খাওয়ার জন্য শহরে ঝাঁকে ঝাঁকে যে মহিলা যে পরিচালিকা এখানে আসেন এখানে কাজ করতে, তারা ভাবে আমি যে রেখে আসলাম আমার মেয়েটাকে, সেই মেয়েটা সুরক্ষিত থাকবে তো। এই যে একটা আকুতি, এই একটা তাড়না, নিরাপত্তা বোধহীনতা, তাদেরকে কিন্তু এক ধরনের বলা হয় যে নিরাপত্তাহীনতার বোধ থেকে এক ধরনের নিরাপত্তা খুঁজে যাওয়ার বাসনার দিক থেকে তাদেরকে কিন্তু তাড়িত করেছে। অর্থাৎ এই দুটো মিলিয়ে, এবং সবশেষে আমি যেটা বলবো গেম চেঞ্জার যেটা আমি বলি 26-এ, সেটা কিন্তু বলা যায় এসআইআর এবং নির্বাচন কমিশনের আনপ্রেসিডেন্টেড যে নির্বাচনী ব্যবস্থা, তার ফলে কিন্তু যেটা বলা হয় যে মানুষ, যে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে ভোট হয় আর ভোট করিয়ে নেওয়া হয়। এই ভোট করিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূতের ভবিষ্যতেরা মানুষের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করতো,
এবারে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের নিয়ন্তাকে ঠিক করেছে। একদম। সুতরাং এই তিনটে ফ্যাক্টরকে আমি গেম চেঞ্জিং 26-এর বলে আমি অন্তত ডিসাইড একদম। এখানে একটু আপডেট এসছে, সেটা হচ্ছে যে 205 থেকে বিজেপি 204-এ নেমেছে, 83 তৃণমূল কংগ্রেস, বাকি যা ছিল সেগুলো সমান আছে। দক্ষিণ 24 পরগনায় 18-11, টিএমসি 18, বিজেপি 11, মানে একটা বেড়ে গেল। উত্তর 24 পরগনায় একটা কমেছে, উত্তর 24 পরগনায় বিজেপি 23 ছিল 22 হয়েছে, ওরা তৃণমূল 10 ছিল 11 হয়েছে। আর বীরভূমেও 7-4 ছিল, এটা 6 হলো বিজেপি, 5 হলো তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে 16 রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 3830 ভোটে এগিয়ে আছে। হ্যাঁ, তো এখানে আবার গণনা বন্ধ ছিল প্রায় 8 ঘন্টার উপরে, সেটা চলেছে। আর পানিহাটির যিনি বিজেপি প্রার্থী, তিনি প্রায় শেষ রাউন্ড গণনা, একটা বা দুটো রাউন্ড বাকি আছে, তাতে উনি কিন্তু 25,100 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। হ্যাঁ, অমিতাভদা, যেটা আমরা বলতে শুনি যে অন্যান্য রাজ্যে আমরা যেরকম বলি প্রতি 5 বছর, কেরল বা আমরা বলি যে প্রতি 5 বছর অন্তর চেঞ্জ হয়। হ্যাঁ, আমরা করি না, আমরা তো এটা আমাদের ট্রেন্ড, বাঙালির ট্রেন্ড, যাকেই ধরি হয়তো 10 বছর 15 বছর, বামেদের 34 বছর, তারপরে তৃণমূলের 15 বছর। কিন্তু আপনি যদি দেখেন দুটো জায়গা, যেটা সোমেনদাও বলছিলেন যে নির্বাচনটা মানুষ মানে ভোট দেওয়ানো আর ভোট করানো, ভোট দেওয়া ভোট করানো, এটা যদি দেখেন 2011-তে যে নির্বাচনটা হয়েছিল, নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল, মানুষকে যেভাবে ভোট দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা ছিল, যেভাবে ভোট দিয়েছে, এটা কিন্তু ঘটনা যে সেটা কিন্তু 2006-এও হয়নি, 2006-এ চেষ্টা করেও হয়নি। তো সেখানে 2011-ই হলো কিন্তু ওই টাইট সিকিউরিটি যেটা, এবারেও কিন্তু একই জিনিস। তাহলে বাদবাকি যে ভোটগুলো হয়েছিল সেটা আপনি বাম জমানায় বলুন 34 বছর, আর এই তৃণমূলের 15 বছর, এই যে এরা খেলা হবে বলেছে, এই যে খেলাটা যে মাঠে খেলতে হয়, সঠিকভাবে খেলতে হয়, রেফারিকে ম্যানেজ করে নয়, ঠিক আছে, রেফারি যাতে নিরপেক্ষ থাকে, নিরপেক্ষ রেফারিটা ছিল না এই জায়গা থেকে। দেখুন, আমি একটা কথা আপনাদের নজরে আনছি, সেটা হচ্ছে এবারে শুধু রেফারেন্ডাম না, অ্যাঙ্গার অফ কমন ম্যান, অ্যাঙ্গার মানে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্রোধ কাজ করেছে। কিভাবে ক্রোধ কাজ করেছে? মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, একেবারে নিম্নবিত্ত, হিন্দু কনসলিডেশন, এবং কিছু কিছু মুসলিম যারা পড়াশুনো শিখেছে বা যারা চাইছে যে এর অবসান ঘটুক, তারা কিন্তু ভোট করেছে বিজেপির পক্ষে। আরেকটা জিনিস হচ্ছে, যারা ফেরত এসছে, এই যে এত লোক বাইরে আছে, এবং আমার কিছু সুযোগ হয়েছিল এদের সাথে কমিউনিকেট করা, আমার মনে হয় যে ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখান থেকে দুটো শ্রেণীর মানুষ বাইরে বেরিয়ে আসছে, একটা কায়িক শ্রম, একটা মানসিক শ্রম, দুটো করার জন্য, ইন্টালেকচুয়াল লেবার অ্যান্ড ফিজিক্যাল লেবার। ইন্টালেকচুয়াল লেবার যারা বেরিয়ে গেছে, তারা কিন্তু হাজার হাজার টাকা খরচা করে পশ্চিমবাংলায় ফিরে এসছে, এসে তারা দেখেছি ব্যাঙ্গালোর যে ছেলেটি বা মেয়েটি আছে শুধু ভোটটা দেওয়ার জন্য, শুধু ভোটটা দেওয়ার জন্য, আমি জানি কয়েক হাজার 20,000 টাকার টিকিট কেটে এসে তারা তৃণমূলকে হাঁটানোর জন্য ভোটটা দিয়েছে, তারা বুঝে গেছে। এবং আমি কতগুলো জিনিস আপনাকে বলি, যেটা শুধু নন গভর্নেন্স নয়, শুধু করাপশন নয়, আপনি যদি দেখেন ইনফ্রাস্ট্রাকচার, আপনি পাশের 3টে রাজ্যে চলে যান না, আপনি বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই ফিনান্সিয়ালি ইয়ারে পার ক্যাপিটা ইনকাম উড়িষ্যা কিন্তু পশ্চিমবাংলাকে সারপাস করে যাবে। এবং ভারতের পশ্চাৎপদ রাজ্যগুলোর মধ্যে আজকে পশ্চিমবাংলা একটা, যদিও ডোমেন নলেজ আমি এখনো মনে করি বাঙালি জাতির ভারতবর্ষে এখনো সর্বশ্রেষ্ঠ। একদম। আপনি জায়গা পাচ্ছেন না, ভালো ডাক্তার, তার কোনো হাসপাতাল নেই, ভালো লয়ার, সমস্তই। আজকে যদি আপনি দেখেন কোয়ালিটি অফ পিপল যেভাবে এই 15 বছর এবং তার আগেও 35-30 বছর 34 বছর ধরে কোয়ালিটি অফ পিপল যেভাবে সাফার করেছে, 34 বছর মানে 34 বছর লাস্ট 20 বছর বলা যায়। হ্যাঁ, 20 বলুন 34, শুনুন, বাম একটা জায়গা বুঝতে হবে, কমিউনিস্ট শাসনে যদি কেউ কোথাও প্রথম সাফার করে, তাহলে সাফার করবে ইন্টেলেকচুয়ালিজম, সাফার করবে কোয়ালিটি, কারণ সেখানে শুধু কোয়ান্টিটি। আপনাকে আমি উদাহরণ দেই, একটা রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাবে আর তার উপরে কয়েক হাজার লোক ডক্টরেট হবে,
এই কয়েক হাজার লোক একসাথে লিখলে রবীন্দ্রনাথের সমতুল্য লেখা লিখতে পারবে পারবে না। এটা যে কমিউনিজম থিওরির যে সেটব্যাক, এটা পশ্চিমবাংলা 34 বছর ধরে মানেনি, তারা চালিয়ে গেছে যে আমরা বাংলার ঘাঁটি বা মাটি, দুর্জয় ঘাঁটি ইত্যাদি, এখন যেরকম মা মাটি মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বা বামফ্রন্টের রেপ্লিকা, একই জুতো পরে উনি এগিয়েছিলেন। কিন্তু আরেকটা ব্যাপার যেটা এসে দাঁড়াচ্ছে, দেখুন একটুখানি আমি একটু আপডেট নিয়ে নিই। আমাদের বেহালা পশ্চিম, কেউ কল্পনা করতে পারেনি বেহালা পশ্চিমে হয়তো বিজেপি জয়ের পথে। ইন্দ্রনীল খাঁ তিনি জয়ের পথে, আমাদের প্রতিনিধি রয়েছেন ওখানে সঞ্জয়। বেহালা পশ্চিমে বিজেপি সমর্থকদের অভিযোগ যে রত্না চট্টোপাধ্যায়ের গাড়ি বিজেপি সমর্থকদের 6টি বাইককে ধাক্কা মেরেছে, আহত হয়েছেন 6 জন। এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ হেরে যাওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। তিনি গাড়িতেই ছিলেন, গাড়ির চাকা বাইকে সঙ্গে আটকে রয়েছে এবং সেই নিয়ে তারাতলা থানার সামনে বিক্ষোভ চলছে। আমরা সেটা দেখে নেব। সঞ্জয়, হ্যাঁ সঞ্জয় কি অবস্থা? হ্যাঁ সঞ্জয় কি অবস্থা? হ্যাঁ, যেমনটা আপনি বললেন যে একদম ঠিক। বেহালায় যে প্রার্থী জয়লাভ করার পরে যে ইন্দ্রনীল খাঁ জয়লাভ করেছেন বেহালায়, এবং বেহালা 2 প্রার্থী বিজেপি। আমার আগে প্রশ্ন, ইন্দ্রনীল খাঁ জয়ী উৎসব মিছিল বলা যেতে বলে যাচ্ছিল, সেই সময় রত্না চট্টোপাধ্যায় গাড়ি আসছিলেন। রত্না চট্টোপাধ্যায় সেই গাড়ির ইন্দ্রনীল খাঁ একদম জয়ী বললেই চলে, জয়ের পথে একদম। আর সময়ের অপেক্ষা ইন্দ্রনীল খাঁ জয়ী। তপন শিকদার, যেমন তপন শিকদার বেলা পূর্বে উনি জয়ী, 25,000 বেশি ভোটে উনি জিতেছেন। 2 প্রার্থী বলা যেতে গেলে একদম ইন্দ্রনীল খাঁ এবং তপন শিকদার 2 জন জয়ী বলাই চলে। হ্যাঁ, এখন কি অবস্থা? যে 6 জন আহত হয়েছে তারা কি, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? প্রথমে যে 6 জন গাড়ি আসছিল ওদের উপরে ইচ্ছাকৃতভাবে ওরা অভিযোগ করছে, ইচ্ছাকৃতভাবে তাদের গাড়িতে ধাক্কা মারা হয়। সেই গাড়িটা ধাক্কা মারে যখন তারা গাড়িটা প্রথমে যে 6 জন গাড়ি আসছিল ওদের উপরে ইচ্ছাকৃতভাবে ওরা অভিযোগ করছে, ইচ্ছাকৃতভাবে তাদের গাড়িতে ধাক্কা মারা হয়। শুধু তাই না, ধাক্কা মারে যখন তারা গাড়িটা আটকে যায়, গাড়ির চাকা কি 10 মিটার পর্যন্ত তাকে টেনে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে যখন হইচই হয়, আবার ব্যাক গিয়ার করে পিছন দিকে এসে আবার ধাক্কা মারায়। ওই একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি 2 জনকে বিদ্যাসাগর হাসপাতালে, বাকি 5 জনকে ভর্তি করা হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে ধুমধুমার হয়ে উঠেছে। এবং তারা বেহালা পূর্বের কোনো খবর আছে? বেহালা পূর্বের বেহালা পূর্বের প্রার্থী তপন শিকদার জয়লাভ করার পর প্রায় 25,000 ভোটে জয়লাভ করার পর ভাতার এই ছেলেটি হচ্ছে বর্ধমান জেলার এসএফআই এর সম্পাদক। জয়লাভ করার পর প্রায় 25,000 ভোটে ঠিক জয়লাভ আছে, করার পর ঠিক আছে সঞ্জয়, পরিস্থিতির দিকে নজর রাখো। ঠিক আছে, আমরা আলোচনায় ফিরছি। হ্যাঁ, এই যে যেটা বলছিলেন, যেটা আমি আপনাকে বলছি, দেখুন গতবারে যে ভোট শেয়ার হয়েছিল তাতে বিজেপি ছিল 38% আর তৃণমূল ছিল 48%। এবার যদি দেখেন তাহলে 45 আর 41, 45 আর 41, মানে দুজনের কাছেই 86% ভোট হয়েছে, দুজনেই 86। এবার বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে 38-এ চলে যায়নি কিন্তু তৃণমূল কংগ্রেস, আবার বিজেপিও 48-এ যেতে পারেনি। তাহলে যদি এই জায়গাটা আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখতে পাবেন যে অন্য যারা রাজনৈতিক দল আছে, যেমন ধরুন কংগ্রেস লেফট, তারা তো আলাদা আলাদা ইলেকশন লড়েছে। তাহলে গ্রাউন্ড লেভেলে কিন্তু তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ছাড়া পশ্চিমবাংলার মানুষ অন্য কোনো রাজনৈতিক দলকে দেখতে পায়নি। যেটা 2016-তে আপনারা হয়তো মনে করবেন যে তখন যে ইলেকশন হয়েছিল তখন কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল বাম কংগ্রেস হয়তো এবারে তৃণমূলকে হারিয়ে দেবে। অনেক জায়গায় সে মানে হ্যাঁ, এবার তখন অনেকগুলো ইস্যুও ছিল। একটা হচ্ছে পোস্তার, সেই ব্রিজ ভাঙা, তারপরে নারদার ওই ইস্যুটা ছিল। 6 মাসের ভেতর থেকেই তার করাপশন, নন গভর্নেন্স এগুলো আসতে আরম্ভ করেছে 2011-র পর থেকে। তিনি যে রাজ্যটা চালাতে গিয়ে একটা বিকট পরিস্থিতি তৈরি করছেন, হ্যাঁ ইত্যাদি, এগুলো তো শুরু হয়ে গেছিল। তারপর ইলেকশনের ঠিক আগে যখন ওই নারদার ওটা বেরোলো, যখন টাকা ফাঁকা নিচ্ছে তৃণমূলের নেতারা, ঠিক তো ইলেকশন পরেই বেরোলো। তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন দোজ হু লিভ বাই সোর্ড পেরিশ বাই সোর্ড, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পশ্চিমবাংলায় তিনি কিন্তু ঠিক করে নিলেন 2016-র পর থেকে
যেটা বিজেপির ন্যারেটিভের সাথে মমতার ন্যারেটিভটা ম্যাচ করে গেল, যে লেফট কংগ্রেসকে কোনো রকম ভাবে পশ্চিমবাংলায় যদি বাড়তে না দেওয়া হয়, হিন্দু মুসলমানের হলে মুসলমান ভোট যদি কনসলিডেট করে আর তৃণমূল কংগ্রেস যদি কিছু ভোট হিন্দু ভোট নিয়ে আসতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না, তিনি অপরাজেয় থাকবেন। কিন্তু এই নির্বাচনে এসে সেটা দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু তৃণমূলের সমস্ত ভোট নিয়ে এসছে তা না, কংগ্রেস এবং লেফট তারা আলাদা নির্বাচন লড়ার ফলে পশ্চিমবাংলার মানুষ কিন্তু তৃণমূলকে হাঁটানোর জন্য বিজেপি ছাড়া অন্য কোনো শক্তিকে দেখতে পায়নি। এটা শুধু রেফারেন্ডাম হিসাবে দেখলে তো হবেই, তার উপরেও বড় কথা হচ্ছে গণতন্ত্রে মানুষ তার ক্রোধ প্রকাশ করেছে। ক্রোধ, এখানে প্রার্থী বড় কথা নয়, মানুষের ইস্যু বড় কথা নয়, লোকাল ব্যবস্থা বা লোকাল সিস্টেমটা কোনো বড় কথা নয়, মূল বড় কথা ছিল বিজেপিকে হারাতে হবে। এবং কিছু কিছু বিজেপির যে ন্যারেটিভ সেগুলো মানুষ নিয়েছে। যেমন ধরুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে যে ভোট পেয়েছেন, 2026-এ তো সেই ভোটটা পেলেন না। তার কারণ যে 2 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাজ করেছেন সেটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে। এসআইআর এর বিরুদ্ধে তিনি যদি অত উগ্র না করতেন তাহলে কিন্তু আজকে কিন্তু সেই ন্যারেটিভটা তৈরি হতো না। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত প্রতিদিন সেই পলিটিক্যাল ফাঁদে উনি গিয়ে পড়েছেন, যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আজকে দেখুন যে যে জায়গা থেকে, যেমন আপনি যাদবপুরের কথা বলছেন, আমি পশ্চিমবাংলায় তো 10-12 জন ক্যান্ডিডেটের কথা আমি বলে দিতে পারি যারা বিজেপির নো পার্সন, এবং তাদের পাশের বাড়ির লোক জানে না যে ইনি বিজেপি করেন, আরএসএস এর লোক ছিল বা ইত্যাদি তারা করতো, ঠিক আছে, তারা যে ভোট পেয়েছে এবং জিতেও গেছে অনেকে, এটা কিন্তু মানুষ এটা দেখেনি। এটা 1977 সালে ভোট হয়েছিল জনতা পার্টির সময়। সিপিএম এর যে 77-এ ক্ষমতায় আসাটা, সেটা কিন্তু সিপিএম আন্দোলন করে রাজনীতি করে ক্ষমতা এসেছিল তা নয়, আমাদের মতো অনেকেই লোক সেটাকে প্রতিষ্ঠিত করে, যেটা বাই ডিফল্ট ক্ষমতা এসে গেছিল সিপিআইএম। কিন্তু পশ্চিমবাংলায় যে পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার ইঙ্গিতটা 2008-এ পাওয়া গেছিল পঞ্চায়েত নির্বাচনে, 2009-এর লোকসভা নির্বাচনে পরিষ্কার হয়ে গেছিল, এবং 2009 থেকে 2011 সাল বুদ্ধবাবু যখন ক্ষমতায় ছিলেন, হি ওয়াজ ইন পাওয়ার উইদাউট অথরিটি, সরকারই চলেনি। কিন্তু এইবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে, দেখুন শুধু ইলেকশন কমিশনকে বললে হবে না, বিজেপি যেভাবে এগিয়েছে, ইডি সিবিআই থেকে আরম্ভ করে ইনকাম ট্যাক্স, এবং লাস্ট মোমেন্টে 24টা সংস্থার সাথে নির্বাচন কমিশন 10ই মার্চ বৈঠক করেছিল এবং 10 চতুর্দিক থেকে এই যে অভিমন্যু বধ এমন ভাবে তৃণমূলকে ঘিরেছে। আর তৃণমূল তো বেসিক্যালি পশ্চিমবাংলায় আপনি দেখুন, যখন 18 জন না 19 জন চিফ মিনিস্টারকে নিয়ে এসছে পশ্চিমবাংলায়, একজন ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, এবং তার ভাইপোর যদি আপনি গ্রাউন্ড লেভেলে দেখেন, ক্রোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতখানি, তার থেকে 100 গুণ বেশি ক্রোধ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা পলিটিক্যাল হিস্ট্রি আছে, তার তো একটা স্ট্রাগল আছে। লোক যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখনো বেশ কিছু লোক তাকে অনেস্ট মনে করে, যদিও তিনি অনেস্ট নন, তিনি ভারতবর্ষের সব থেকে ডিসঅনেস্ট চিফ মিনিস্টার হিসেবে পরিগণিত হবেন। জয়ললিতা এবং মায়াবতীর উপরে উনি সুপারসিড করবেন, মানে যখন এটাকে আলোচনা হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এত নন গভর্নেন্স, শুধুমাত্র নন গভর্নেন্স না, আজকে যে নারী নিরাপত্তা না, আমি একটু এটাকে আপনাকে এক মিনিটে আমি এটাকে একটু আপনার করব। পশ্চিমবাংলার নারী নিরাপত্তার কিন্তু কোনো অভাব নেই। মেয়েরা আমি দেখেছি সারা ভারত ঘুরে, দিল্লি বোম্বে বা ইত্যাদি এই সমস্ত রাজ্যে নারীদের যে একটা, দিল্লিতে তো বটেই, একটা মেয়ে রাত্রির বেলা বেরোবে ভয়ঙ্কর। পশ্চিমবাংলায় বাঙালি জাতি, কলকাতা বাংলা, তার কালচার কিন্তু মেয়েদের অত্যাচার করা বা এটা নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ওটা হলো কি করে? ওই আরজি করে কাহিনীটা, ওটা শুধু একটা মেয়ে নয়, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, একজন ডাক্তার। মানে কি শুধু তাই নয়, আমরা যেখানে মনে করি যে আমি এখানে নিরাপদ, একটা সরকারি জায়গা, আমি এখানে নিরাপদ, সে যদি নিরাপত্তা না পায় তাহলে এই পারসেপশনটা তৈরি হয়েছে। একদম নারী নিরাপত্তা পশ্চিমবাংলায় নেই আমি এটা বলছি না, নারী নিরাপত্তা নিশ্চিতভাবে আছে, বাঙালি জাতির জন্য আছে। কিন্তু যে জায়গাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মিস করেননি, মানুষের সাথে উনি বেইমানি করেছেন। তার যে একটা আইন তো গভর্নেন্স কি হবে, ক্রাইম হয়েছে,
যিনি ক্ষমতায় আছেন তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, চিফ মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার। তাহলে এবং তিনি একজন মহিলা। মহিলা তো বটেই। আচ্ছা, তিনি যখন এই কেসটা ঘটেছিল পার্ক স্ট্রিটে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ওর সাজানো ঘটনা, আপনার মনে পড়ছে প্রথম? তারপরে ওই কামদুনি আনছি না, আপনি হাঁসখালির কথা বলুন, ওই মেয়েটা Pregnant বলা বলে হলো দিল। প্রেগনেন্ট বলে দিলেন। এবং ওর ক্যারেক্টার, চরিত্র হনন করা হয়। আচ্ছা ওর ক্যারেক্টারটা কি আছে, এইগুলো যখন একজন চিফ মিনিস্টার বলছেন, তাহলে এটা দুর্বৃত্তায়ন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার শুধু যে তাই না, এই যে problemটা- উপনির্বাচনে তামান্না বাচ্চা মেয়েটি যে বোমের আঘাতে মারা গেল, হতে পারে সে তার পরিবার সিপিএম করে, কিন্তু ওইটুকু একটা বাচ্চা মারা গেল একটা উল্লাসে। চিফ মিনিস্টার আপনি যাবেন কোথায়? আজকে যদি আপনার উপর অবিচার হয়, আমার উপর অবিচার হয়, আমরা যাব কোথায়? যাব তো একদম হাইয়েস্ট একিলন অফ দি গভর্নমেন্ট না। দেখুন আমার উপর অবিচার হয়েছে, আমি যদি এই পারসেপশনটা তৈরি হয়ে যায়, আমি বুঝতে পারি যে দেখো যিনি ওপরে বসে আছেন তিনি তো আমাকে বিচার দেবেনই না, উল্টো আমি গেলে প্রকারান্তরে এই ক্রাইমগুলোকে প্রোটেক্ট করা। প্রোটেক্ট করেছেন তো উনি প্রোটেক্টার। শুধু তাই নয়, দেখুন সিপিএম এর সময় যদি তোলাবাজি হয়েও থাকে, হয়েছে নিশ্চিতভাবে হয়েছে, পলিটিক্যাল পার্টির তো নিজস্ব কোনো রেভিনিউ আর্নিং এর জায়গা নেই, কিন্তু যে নক্কারজনকভাবে পশ্চিমবাংলায় থাকতে বল। আজকে যেরকম বাণীপুরে তোলাবাজি থাকতে চলছে বিভিন্ন জায়গা থেকে, এটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো জায়গায় পাওয়া আরেকটা জিনিস আমি যেটা বলবো, এসআইআরে নামে এই যে কোনো মৃত্যুকেই এই যে নিয়ে আসা, এসআইআর বলে মৃত্যু, এবং মানে আমি কিছু কিছু জায়গায় জানি যে টাকা দেওয়া, মৃত্যু হলেই 2 লাখ টাকা। আমি জানি আমার এলাকায় একটি ঘটনা, যে এসআইআরের সময় মানে সে মারা গেছে, সাথে সাথে তৃণমূলের কোনো এক প্রতিনিধি সে সাথে সাথে গিয়ে তার পরিবারে পৌঁছয় এবং গিয়ে বলে তুমি কি 2 লাখ টাকা নেবে, তাহলে এসআইআর বলে যে এসআইআরের জন্য এটা হয়েছে। এরকম আপনি একদম শেষ যে ঘটনাটা, না, আপনি ঠিক বলছেন। হ্যাঁ? এসআইআর শুনুন, আমি আরেকটা আমি এখনো উদাহরণ বলছি। দিচ্ছি, আর একটা ছোট্ট উদাহরণ, হ্যাঁ। ওই যে সম্ভবত উদয়নারায়ণপুরে যে ঘটনাটা, সাথে সাথে বলে দেওয়া হলো যে আমাদের ধাক্কা কেন্দ্রীয় বাহিনী ধাক্কা মেরে। ধাক্কা মেরে তাকে ধাক্কা ফেলে মেরে। দেওয়া হয়েছে। দেখুন এই কেন্দ্রীয় বাহিনী যাদেরকে দেখলে সত্যি আমাদের রক্ষা করছে, এবং এই কেন্দ্রীয় বাহিনীকে প্রতিটা কথায় বিএসএফ থেকে শুরু করে তাদের সম্পর্কে তাদের অসম্মান করা, যখন নির্বাচন স্টার্টিং কমিশন- ফ্রম শীতলকুচি, হ্যাঁ এই ছবিটা প্রকাশ করলো, অথচ দেখুন সমস্ত জায়গাতে তারপরে চুপ মেরে গেল। হ্যাঁ, দেখো, তারপর আমি একটা জায়গায় বলি, ওখানেও বোধহয় 2 লাখ টাকার গল্প ছিল, হ্যাঁ। ওনার ছেলে বলছেন হ্যাঁ যে মেরেছে। না আপনার ওই মেয়েটা মারা যাবার পরে ওই আরজি করে, হ্যাঁ। আচ্ছা ওর বাড়িতে টাকা নিয়ে গেছিল সব। 10 লাখ ওর টাকা মাকে নিয়ে। গিয়ে বলছে এই টাকা নেন। সে তামান্নার বাড়িতে গিয়েছিল, টাকা দিয়ে রিফিউজ হ্যাঁ, করেছিল। এটা যে শুধু এটা একটা ব্যক্তি স্তরে এটা ইতরামও বলা যেতে পারে, এটা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত তো হতে পারে না। এবং এরপরে ওই যে যিনি হেরে গেলেন ওই মুর্শিদাবাদের পূর্ব আইপিএস, উনিও তো টাকা নিয়ে গেছিলেন ওই তামান্নার ওই ওদের বাড়ি। হুমায়ুন কবির। হ্যাঁ হুমায়ুন কবির উনি তো হেরে গেলেন না। আমি যে জায়গাটা আপনার এই ইয়েতে দেবো, নজরে দেবো, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালিয়েছেন, আপনি মনে করবেন দেখুন এটা মানুষ মেনে নিয়েছে, পশ্চিমবাংলার মানুষ। আলিপুরে মোটর গাড়ির উপর দাঁড়িয়ে উনি কাপড় নিয়ে বলছেন এই দেখ আমি ফাঁসি দিলাম, সামনে 8-10 হাজার লোক মাথা চাপটাচ্ছে, দিদি তুমি মরো না, দিদি তুমি মরো না। এইরকম সিস্টেমে যদি বাঙালি কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়, তাকে নির্বাচিত করে, তাহলে তিনি মনে করবেন যে সারা জীবন বোধহয় আমি এভাবেই চালিয়ে যাব। পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গা ফ্রডুলেন্সের উপর ভিত্তি করে 15 বছর রাজত্ব চালিয়েছে। দেখুন সিপিএম কিন্তু ফ্রডুলেন্স করেনি। সিপিএম যেটা মনে করতো যে আমরা এইভাবে করলে মানুষের কল্যাণ হবে, প্রথম দিকে সেইভাবে করারই চেষ্টা করেছে, পরের দিকে তাদের হাতে সবকিছু থাকেনি, তাই জন্যে ডু ইট নাও চিফ মিনিস্টারকে আনতে হয়েছে। তিনি কখনো বলেছিলেন চোরের মন্ত্রিসভা, হ্যাঁ, তা জ্যোতিবাবুকে হটিয়ে দিয়ে অনিল বাবু বলেছিলেন যে মাস্টার স্ট্রোক। হ্যাঁ, সিপিএম কিন্তু পশ্চিমবাংলা মানুষের ভালো করতে চেয়েছে, কিন্তু আমি মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা ভালো করতে চেয়েছে। আমি আরেকটা উদাহরণ বলি আপনাকে, জাস্ট যেই শেষ করে দেবো। 2011 সালে আমি তো রাজনীতি করি, আমার দলের একটা ডিস্ট্রিক্টের হোল কমিটি আমার কাছে এসে বললো যে দাদা আপনার সাথে তো রইলাম, কিছু পেলাম না, আমরা সবাই তৃণমূলে যেতে চাই। বললাম যান,
কেন কি বলছে দেখুন, যদি বছরে একটা কাজ পাই সারা বছর আমার সংসারটা চলে যাবে, যদি বছরে একটা কাজ করে ফেলতে পারি। তাহলে আজকে পশ্চিমবাংলার কোনো কাজ মেরিটে হচ্ছে না, না এবং আন্ডার এমপ্লয়মেন্ট, আর যেটা বলছেন এটা উনি আউটসোর্সিং করে দিয়েছেন। পুলিশ ফোর্স আউটসোর্সিং করা আছে পশ্চিমবাংলার পুলিশে, এটা এটা ভাবা যায়? ভারতের কোথাও সজল নেই। ঘোষ জয়ী বরানগরী। হ্যাঁ, আমরা একটা কি বিরতি নেব, বিরতি নিয়ে আবার ফিরছি, আবার ফিরবো বিরতি নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা।